শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মী স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত মাসুদ রানা সিরিজের একটি উপন্যাস ব্ল্যাক ম্যাজিক। আজ পাঠ করছি ব্ল্যাক ম্যাজিক প্রথম খণ্ডের সপ্তম ও শেষ পর্ব। আগের পর্বগুলো যারা মিস করেছেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের 6টি পর্বের লিঙ্ক সহ আরও কিছু ভালো লাগা বাংলা উপন্যাসের লিঙ্ক দিয়ে রাখবো, আগ্রহীরা শুনে নিতে পারবেন। শুরু করছি ব্ল্যাক ম্যাজিক প্রথম খণ্ডের সপ্তম ও শেষ পর্ব। কাঁধে মেজর কালভিনের হাত, ঘাড়ের উপর অস্ত্রের চাপ। কিছুই গ্রাহ্য করল না রানা। ওর হাত বিদ্যুৎ বাগে সামনে বাড়ালো। থার্মাল হেজের গলাটা শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল ও। প্রতিশোধ গ্রহণের ব্যাকুল ইচ্ছাটা ওর সমগ্র অস্তিত্বে যেন আগুন ধরিয়ে দিয়েছে। খানিকটা আগের ভয় বা আশঙ্কা কিছুমাত্র অবশিষ্ট নেই। খুলিতে সবেগে ঘষা খেল ধাতব অস্ত্রটা। ঝাঁকি খেয়ে একদিকে কাত হয়ে গেল মাথা। তবু আর্মস ডিলারকে ছাড়ল না রানা। গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছে তাকে। রানার কবজির চারিদিকে লোহার আংটার মতো এঁটে বসল হেজের আঙুলগুলো। টান দিয়ে হাত দুটো গলা থেকে নামাতে চাইছে। হেজের মুঠোই অবিশ্বাস্য জোর, কিন্তু রানার আক্রোশ আরও জোরালো। খুলির উপর আগ্নেয়াস্ত্রের দ্বিতীয় বাড়িটা লাগতে হাতের জোর কমে গেল রানার। অরক্ষিত মাথায় আরও কয়েকটা বাড়ি খেল ও। হাঁটু ভেঙে ধীরে ধীরে নিচু হলো শরীরটা। প্রতিপক্ষকে আঁকড়ে ধরার ব্যর্থ চেষ্টা করল। ওর বুকে হাঁটু দিয়ে গুঁতো মারল হেজ। মেঝেতে গড়িয়ে পড়ল রানা। পড়ার সাথে সাথে দাঁড়াতে চেষ্টা করল। মাথাটা ঘুরছে, ঝাপসা দেখছে চোখে। শুধু বসতে পারল রানা। মেঝেতে দু হাতের তালু ঠেকিয়ে ঝুঁকে আছে সামনের দিকে। সিধে হবার শক্তি নেই। দুপা এগিয়ে এসে ওর পাঁজরে লাথি মারল মেজর কালভিন। ছিটকে পড়ল শরীরটা। গড়াতে গড়াতে কয়েক ফুট দূরে গিয়ে থামল। মাথাটা ঝাঁকিয়ে সচেতন থাকার চেষ্টা করল রানা। চোখ দুটো খুলল। কামরাটার ঘুরছে, সব কিছু ঝাপসা। তারপর ওর মুখের উপর ঝুঁকে পড়ল লোলো চর্ম সর্বস্ব একটা মুখ। বৃদ্ধ ডক্টর ফ্রান্স বেনিঙ্গারের প্রাচীন অবয়ব। কোটরের গভীর থেকে তার জলজলে চোখ দুটো যেন বিদ্ধ করছে রানাকে। ফিস ফিস করে কি যেন বলছে লোকটা। মন্ত্র আওড়াচ্ছে নাকি? শিউরে উঠল রানা। শরীরটা হিম হয়ে গেল। তীক্ষ্ণ চিৎকার সুরে ঘাড় ফেরালো ও। কাত হয়ে আছে কামরা। ঘুরছে, তা সত্ত্বেও দেখতে পেল চিৎকারটা ওয়াকে স্পিলম্যানের গলা থেকে বেরিয়ে আসছে। রশির বাঁধনগুলো ছেঁড়ার জন্য উন্মত্তের মতো টানাটানি করছেন। ঘন ঘন লাফাচ্ছে চেয়ারটা। হাতলের সাথে বাঁধা একটা হাতের তর্জনী থার্মাল হেজের দিকে তাক করা। তার চেহারা দেখে মনে হলো থার্মাল হেজকে ছিঁড়ে টুকরো টুকরো করতে চান তিনি। ইউ বাস্টার্ড! বিরতিহীন চিৎকার করছে ওয়াকে স্পিলম্যান। ইউ গেস্টাপো বাস্টার্ড! তোমাদের শিক্ষা হয়নি? আজও তোমরা পিশাচ রয়ে গেছো। খুনির দল, ক্রিমিনাল। গোটা ব্যাপারটা যেন স্বপ্নের মধ্যে ঘটতে দেখল রানা। ধীরে ধীরে নেভে আসছে আলো। দৃষ্টিশক্তি, জ্ঞান, সচেতনতা হারিয়ে ফেলছে। দেখল ভেতরের পকেট থেকে কি যেন একটা বের করল ওয়াটারম্যান। আগুনের আভা লেগে লালচে ঝিলিক খেলে গেল তার হাতে ধরা জিনিসটাই। যা কিছু দেখছে সবই ঝাপসা। মনে হলো 1 সেকেন্ড পর আর কিছু দেখতে পাবে না। ছোট্ট করে মাথা ঝাঁকালো থার্মাল হেজ, যেন অনুমতি দিল ওয়াটারম্যানকে। কে যেন ঠিক চিনতে পারল না রানা। ওয়াকে স্পিলম্যানের চুল ধরে মাথার পেছন দিকে কাত করল। ওয়াটারম্যানকে সামনে বাড়তে দেখল রানা। তার হাতের জিনিসটা এবার চিনতে পারল ও। একটা লম্বা ছুরি। ওয়াকে স্পিলম্যানের নগ্ন গলায় ছুরির ফলাটা ঠেকালো ওয়াটারম্যান। অবিশ্বাস্য ধীর গতিতে ঘটছে ঘটনাটা। অলস ভঙ্গিতে ওয়াকে স্পিলম্যানের গলায় ছুরি চালালো ওয়াটারম্যান। প্রথমে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো, তারপর হড়হড় করে। ওয়াকে স্পিলম্যানের শরীর আড়ষ্ট হয়ে গেল।
পর মুহূর্তে খিঁচুনি শুরু হলো। রক্তাক্ত ছুরি হাতে ধীরে ধীরে সিধে হলো ওয়াটারম্যান। চোখ দুটো জ্বলছে, ঠোঁটে তৃপ্তির হাসি। ধীরে ধীরে ফিরল রানার দিকে, তারপর থার্মাল হেজের দিকে তাকালো, যেন অনুমতি চাইছে। প্রচণ্ড ঠান্ডায় কেঁপে উঠল রানা, তারপর জ্ঞান হারালো। দেখুন দেখুন, একটা হেলিকপ্টার, চাপা গলায় বলল রতন। টমাস হুকের দিকে ব্যাকুল দৃষ্টিতে তাকালো। আরে তাই তো। উইন্ডো স্ক্রিনের দিকে ফিরে মাথাটা নিচু করল রতন। গাছপালার মগডাল ছাড়িয়ে উপরে উঠে যাচ্ছে হেলিকপ্টার। ওটার টেইল লাইট পরিষ্কার দেখতে পেল সে। যদিও অনেক দূরে মনে হচ্ছে, তবে আমি বাজি ধরে বলতে পারি এই বাড়ি থেকেই উঠল। চোখ কুচকে অন্ধকারে তাকিয়ে থাকলো টমাস। ওটা বোধহয় থার্মাল হিজের প্রাইভেট হেলিকপ্টার। কোথায় যাচ্ছে লোকটা কে জানে। হেলিকপ্টারে সে নাও থাকতে পারে, বলল রতন। অন্ধকারে ভালো দেখতে পাচ্ছি না, তবে মনে হচ্ছে যথেষ্ট বড়, 4-5 জন বসতে পারে। আপনার কি মনে হয়? মাসুদ ভাই আছেন ওটাই? কি করে বলি, ব্যাপারটা আমার ভালো লাগছে না। এবার কিছু একটা করা দরকার। কি? সাথে সাথে জানতে চাইল রতন। চুপচাপ বসে না থেকে একটা কিছু করার জন্য অস্থির হয়ে উঠেছে সে। ইতিমধ্যে টমাসের অনুমতি নিয়ে গোটা বাড়িটা একবার চক্কর দিয়ে এসেছে। প্রায় 1.5 ঘন্টা সময় লাগে তার। উঁচু পাঁচিলের উপর কাটা তারের বেড়া। ভেতরে ঢোকার পথে বলতে সামনের দিকে একটাই গেট। হতাশ হয়ে ফিরে এসে টমাসকে রিপোর্ট করেছে সে। টমাস কিছু বলছে না দেখে আবার জিজ্ঞেস করল, গেটের সামনে গিয়ে দারোয়ানকে ডাকবো? জিজ্ঞেস করব ভেতরে কি ঘটছে? বলবো মিস্টার মাসুদ রানাকে ডেকে দাও, আমরা তার সাথে দেখা করতে চাই? নাকি থানায় গিয়ে পুলিশ আনবো? পুলিশ আনবে? কেন? মিস্টার রানা বিপদে পড়েছেন কি না এখনও আমরা জানি না। আমরা জানি আমস্টিলার লোকটার সঙ্গে ব্যবসায়িক আলোচনা করার জন্য ভেতরে ঢুকেছেন তিনি। বেরোতে দেরি করছেন, কিন্তু শুধু সেজন্য পুলিশ ডাকা চলে না। ওরা আমাদের ছাগল ভাববে। তাহলে কি করব আমরা? আমিও বুঝতে পারছি না কি করা উচিত। কিছু করার আগে এস গেটের আরও কাছে যেতে চাই। সরাসরি ওটার সামনে দাঁড়ালে ভেতরে অনেক দূর পর্যন্ত দেখতে পাবো। চুপ। অন্ধকারে টমাসের একটা হাত আঁকড়ে ধরল রতন। কিছু একটা ঘটছে, দেখুন হেডলাইট। বাড়ির ভেতর থেকে গেটের দিকে ছুটে আসছে একটা গাড়ি। জোড়া হেডলাইটের উজ্জ্বল আলো পড়ল গেট ও গেটের উল্টো দিকের ঘন জঙ্গলে। হঠাৎ স্থির হয়ে গেল আলোটা। সম্ভবত গেট খোলার অপেক্ষায় রয়েছে ড্রাইভার। গার্ড পোস্টের ভেতর থেকে জোড়া কুকুর নিয়ে বেরিয়ে এলো ইউনিফর্ম পরা একজন লোক। খুলে দিল গেট। আবার সচল হলো হেডলাইটের আলো। টমাস ও রতনের কাছ থেকে দূরে সরে গেল ওটা। গেট থেকে বেরিয়ে ছুটে গেল পশ্চিম দিকে। ওদের দিকে পুরোপুরি পেছন ফেরার আগে কাঠামোটা দেখতে পেল ওরা। প্রাইভেট কার নয়, ট্রাক। রাস্তা ধরে সোজা ছুটে গেল ওটা। পেছনের লাল আলো অদৃশ্য হয়ে গেল বাঁকের কাছে। ইতিমধ্যে হেলিকপ্টারের যান্ত্রিক গুঞ্জনও মিলিয়ে গেছে অনেক দূরে। সদল বলে পলায়ন নয় তো? বিড়বিড় করল টমাস হুক। কি বললেন? কিছু না, এসো আরও একটু কাছে গিয়ে দাঁড়াই। কর্টিনা ছেড়ে বেরোলো ওরা। ঝোপের ভেতর গা ঢাকা দিয়ে সতর্কতার সাথে এগোলো দুজন। গেটের সরাসরি উল্টো দিকে থামল। শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি? নিচু গলায় জিজ্ঞেস করল রতন। মাসুদ ভাইয়ের হয়তো সাহায্য দরকার, রতনকে আশ্বস্ত করল টমাস। মিস্টার রানা নিজেকে রক্ষা করতে জানেন। তাহলে এখানে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি কেন? রতনের গলায় বিরক্তির ঝাঁজ। বাড়ি ফিরে বিশ্রাম নিলেই তো পারি। দাঁড়িয়ে আছি এই জন্য যে কোনো কারণে তিনি যদি বিপদে পড়েন, আমাদের সাহায্য তার দরকার হবে। তিনি বিপদে পড়েছেন এটা নিশ্চিতভাবে না জানা পর্যন্ত আমরা তাকে সাহায্য না করে যেতে পারি না। তিনি বাড়িটা থেকে বেরোতে অস্বাভাবিক দেরি করছেন। তার বিপদ সম্পর্কে নিশ্চিত হবার জন্য এটাই কি যথেষ্ট নয়?
আপনি কি আশা করেন লাউড স্পিকারে মাসুদ ভাইয়ের গলা ভেসে আসবে, কে কোথায় আছো, আমাকে সাহায্য করো, আমি বিপদে পড়েছি? হাসি পেলেও হাসল না টমাস। রতনের কথায় যুক্তি আছে, মনে মনে স্বীকার করল সে। সিদ্ধান্ত নিল বাড়িটার ভেতরে ঢুকবে ওরা, তবে এক্ষুনি নয়, রাত আর একটু গভীর হোক। পকেটে হাত ভরে পিস্তলটা একবার ছুলো সে। গেটে গার্ড মাত্র একজনই, তবে কুকুর দুটোকে সামলানো কঠিন হবে। কঠিন মনে করলেই কঠিন, ভাবল সে। বুলেট খরচ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। গার্ডকে অবশ্য মারা চলে না, বাঁধতে হবে। ধীরে ধীরে হাতে তুলে খুলির পেছনটা ছুল রানা। আকস্মিকভাবে তীব্র ব্যথায় কুঁচকে উঠল মুখ। মেঝেতে যেখানে পড়েছিল সেখানেই শুয়ে রয়েছে ও। সিলিংয়ে নৃত্যরত ঝাপসা লালচে ছায়াগুলো কয়েক সেকেন্ডে দিশেহারা করে রাখল ওকে। ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে মাথাটা, কিন্তু কনুইয়ে ভর দিয়ে উঁচু হবার চেষ্টা করতেই চরকির মতো ঘুরতে শুরু করলো কামরা। আবার নেতিয়ে পড়ল রানা, দুহাতে চোখ ঢাকল। নড়াচড়ার শব্দ পেল রানা। চোখ থেকে হাত সরিয়ে তাকাবার চেষ্টা করল। শুয়ে শুয়ে মাথাটা ঘোরালো ও। একটা লোককে দেখতে পেল। প্রথমে চিনতে পারল না। কোমরের কাছে ভাঁজ হয়ে রয়েছে তার শরীর। সামনের দিকে ঝুঁকে পিছু হটছে সে, যাচ্ছে দরজার দিকে। তারপর চিনতে পারল লোকটাকে। এই লোকটাই পথ দেখিয়ে বাড়ির ভেতরে আনে ওকে। মেঝেতে কি যেন একটা রয়েছে, দরজার দিকে সেটাকে টেনে নিয়ে যাচ্ছে সে। পেছন থেকে গাঢ় ঘন তরল একটা চওড়া দাগ। আচমকা সব কথা মনে পড়ে গেল রানার। গা গুলিয়ে উঠল ওর। ওয়াকিসপিলম্যানকে জবাই করা হয়েছে, টেনে নিয়ে যাওয়া হচ্ছে, ওটা তার লাশ। উপর হলো রানা, মাথাটা উঁচু করার চেষ্টা করলো আবার। মেঝেতে হাতের তালু রেখে সামান্য একটু তুলতে পারল। লালচে আলোয় কামরাটা দেখতে পেল। এখন আর ঘুরছে না। অস্পষ্ট একটা আওয়াজ ঢুকলো কানে, যেন মনে হলো দূরে সরে যাচ্ছে একটা হেলিকপ্টার। কি হে রানা, কেমন বোধ করছো? হেসে উঠল ওয়াটারম্যান। মাথাটা আরেকটু তুলল রানা। দেখল লম্বা টেবিলটার সামনে দাঁড়িয়ে কি যেন করছিল ওয়াটারম্যান। এই মুহূর্তে ঘাড় ফিরিয়ে তাকিয়ে আছে ওর দিকে। ইউ বাস্টার্ড! বসল রানা। দাঁড়াবার চেষ্টা করলো, কিন্তু মাথা ঘুরে ওঠায় আবার নেতিয়ে পড়ল মেঝেতে। তেজ দেখছি এখনো কমেনি। এগিয়ে এলো ওয়াটারম্যান, হাত দুটো পেছনে। তৃপ্তির হাসি লেগে রয়েছে ঠোঁটে। রানার দিকে কৌতূহলী দৃষ্টিতে একবার তাকিয়ে নিজের কাজ করে যাচ্ছে অপর লোকটা। স্পিলম্যানের লাশটা দরজার কাছাকাছি এনে তেরপল দিয়ে মুড়ল সে। তারপর পা দিয়ে ঠেলে দেয়ালের গায়ে ঠেকিয়ে রাখল। রানার ঠিক মুখের সামনে থামল ওয়াটারম্যান। নাকের সামনে তার চকচকে জুতো জোড়া দেখতে পাচ্ছে রানা। কামরাটা এখন আর আগের মতো ঠান্ডা নয়, তবু কাঁপছে রানা, কাঁপছে প্রচণ্ড রাগে। লোকটা মানুষ না পিশাচ? একজন মানুষ আর একজনকে মানুষকে এভাবে হাসতে হাসতে জবাই করতে পারে? সবাই চলে গেছে, আমরা কজন মাত্র এখানে আছি। তুমি, আমি, সোভার্স। ইঙ্গিতে স্যুট পরা ছোটোখাটো লোকটাকে দেখালো ওয়াটারম্যান। রুমাল দিয়ে হাতের রক্ত মুছছে। আর কয়েকজন গার্ড। তুমি জানো, কাল বিরাট একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এখনও অনেক কাজ বাকি, সেই জন্যই ওয়েলসবার্গে যেতে হয়েছে মিস্টার হেজকে। খেলার ছলে রানার পাঁজরে জুতোর ডগা দিয়ে খোঁচা মারল সে। কাজেই আজ রাতে একা আমার সম্পত্তি তুমি। হাসতে হাসতে রানার কাঁধে একটা পা তুলে দিল সে। কপালটা মেঝের সাথে ঠুকে গেল রানার। নিচু জাতের লোকদের সাথে কীরকম ব্যবহার করতে হয় মিস্টার হেজের কাছ থেকে শিখে নিয়েছি আমি। আমার শেখায় কোনো ভুল আছে কি না আজ তার পরীক্ষা নেওয়া হবে। তোমরা, তুমি আর মেয়ে লোকটা আমার গিনিপিগ। কি ভয় লাগছে? গলা ছেড়ে হেসে উঠল সে। সরে গেল রানার সামনে থেকে। ভয় তো লাগছেই, তবে সেটাকে আমল দিল না রানা। ভয়ের কাছে আত্মসমর্পণ করা মানেই পরাজয়।
এত সহজে পরাজিত হতে রাজি নয় ও। এই বিপদ থেকে যেভাবে হোক উদ্ধার পেতে হবে ওকে। অনেকগুলো প্রশ্ন ভিড় করে এলো ওর মনে। ওই ওয়েলসবার্গ মানে কি? লোকজনকে নিয়ে ওখানে কেন গেছে হেজ? কাল কী ঘটবে? হেজ কি সত্যি বদ্ধ একটা উন্মাদ? উন্মাদ না হলে হিটলার, হাইলিজিল্যান্ড এসব প্রলাপ বকবে কেন? উন্মাদই, অত্যন্ত বিপজ্জনক উন্মাদ। তার পাগলামি বিরাট, অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু ঠিক কী ধরনের ক্ষতি? নির্বিকার চিত্তে মানুষ খুন করছে ওরা, এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? ফ্যানাটিকদের ছোট্ট একটা গ্রুপ, নাকি বিরাট কোনো সংগঠন? গোটা ইউরোপ ও আমেরিকা জুড়িয়ে আছে। পার্লম্যান ওকে বলেছে প্রভাবশালী অসংখ্য বন্ধু আছে থার্মাল হেজের। মাই গড, আজ সকালেই তো টরি দলের একজন এমপিকে বাড়িটা থেকে বেরিয়ে যেতে দেখেছে ও। প্রভাবশালী বন্ধুদের একজন। তারপর সিলভিয়ার কথা মনে পড়ল রানার। সিলভিয়াকে কেন ধরে আনলো ওরা? হেজ কি সত্যি বিশ্বাস করে মেয়েটা রানা এজেন্সির এজেন্ট? আসলে কে মেয়েটা? কি তার পরিচয়? পিস ফর অলের এজেন্ট? সিলভিয়া কি তাহলে নিজের সব কথা বলেনি ওকে? হেজ বলল বিশেষ একটা উদ্দেশ্যে ওকে তাদের দরকার আছে। বিশেষ উদ্দেশ্যটা কি হতে পারে? পার্সিফল, রিচার্ড ওয়াগনারের লেখা অপেরা। কিন্তু ওকে পার্সিফল বলার কারণ কি? সিলভিয়ার কথা মন থেকে সরাতে পারছে না রানা। কোথায় রাখা হয়েছে তাকে? ইমালিনের মতো তাকেও কি টর্চার করা হয়েছে? তারপর নিজের কথা ভাবল ও। অটারম্যান একটা খুনি, তার কাছে ওকে রেখে যাবার অর্থ কী? বব পার্লম্যানের কথা মনে পড়ল। ও যে হেজের সাথে দেখা করার জন্য এখানে আসবে সে জানে। জানলেও ও যে এখানে এসে বিপদে পড়বে তা তার জানার কথা নয়। ও যোগাযোগ না করলে উদ্বিগ্ন হবে পার্লম্যান। তবে কাল সকাল বা দুপুরের আগে নয়। ততক্ষণে কি ঘটে যেতে পারে? চিন্তায় বাধা পড়ল। ওর সামনে থেকে সরে ইমালিনের পেছনে গিয়ে দাঁড়িয়েছে অটারম্যান। মেয়েটার দু কাঁধে হাত রাখল। আঙ্গুলগুলো অশ্লীল ভঙ্গিতে কিলবিল করছে চামড়ার উপর। মাঝে মাঝে নরম মাংসের ভেতর ডেবে যাচ্ছে নখ। চেয়ারের সাথে এখনও বাধা রয়েছে ইমালিন, তবে জ্ঞান ফিরে এসেছে। দরজার পাশে দৌড় ঘেঁষে পড়ে থাকা তেরপল জড়ানো লাশটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এদিকে এসো রানা, বলল অটারম্যান। ভ্রু নাচিয়ে হাসল। এখানে একটা মজার খেলা হবে, তোমারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইমালিনের পাশ থেকে খালি চেয়ারটা তুলে নিল সে, সরিয়ে এনে তার মুখোমুখি বসালো ওটাকে। ওকে নিয়ে এসো সোভার্স। লম্বা পা ফেলে ছোটোখাটো লোকটা এগিয়ে এলো রানার দিকে। জ্যাকেটের পকেট থেকে এরই মধ্যে বের করে ফেলেছে একটা পিস্তল। কোনো কথা না বলে রানার কনুইয়ের উপর ধরে একটা হ্যাঁচকা টান মারল। দাঁড়ালো রানা। ওর পিঠে খালি হাতটা দিয়ে ধাক্কা দিল সোভার্স। হোঁচট খেতে খেতে এগোলো রানা। পিঠে দ্বিতীয়বার ধাক্কা খেয়ে আছাড় খেলো মেঝেতে। এগিয়ে এসে ওর পাঁজরে পিস্তলের মাজল দিয়ে খোঁচা মারল লোকটা। আবার দাঁড়ালো রানা। এগুলো খালি চেয়ারটার দিকে। চেয়ারটার সামনে পৌঁছে টলতে লাগলো রানা। বাহু ধরে নিচের দিকে টান দিল সোভার্স। ধপ করে বসে পড়ল ও। ঝাঁকি খেয়ে খুলির পেছনটা ব্যথা করছে। ধীরে ধীরে ইমালিনের দিকে মুখ তুলল রানা। মেয়েটার চোখে কাতর দৃষ্টি, ওর দিকেই তাকিয়ে রয়েছে। আমি দুঃখিত। রানা মুখ খুলতেই শুরু করল সে। তার নাকে মুখে নির্দয়ভাবে থাবড়া মারল অটারম্যান। চুপ শালি, কথা বলবি, তবে কথা বলবি আমার সাথে, ওর সাথে নয়, বুঝলি ইহুদি বেশ্যা? মেয়েদের গায়ে হাত তুলতে তোমার বাধে না? হিস হিস করে বলল রানা। পর মুহূর্তে মনে পড়ল লোকটা খানিক আগে ওয়াক স্পিলম্যানকে জবাই করেছে। তার আগে দরজার সাথে গেঁথে খুন করেছে তমাকে। বুঝলো প্রতিবাদ করে কোনো লাভ নেই। প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগের সদ্ব্যবহার করতে হবে। কিন্তু কোনো সুযোগ কি পাবে ও? ইমালিনের সারা মুখে আঁচড়ের দাগ।
নিঃশব্দে কাজ শেষে। বেচারির জন্য দুঃখ হলো রানার। থার্মাল হেজ কী নির্দেশ দিয়ে গেছে কে জানে। স্পিলম্যানের মতো মেয়েটাকেও কি মেরে ফেলবে ওয়াটারম্যান? রানার মুখের দিকে তাকিয়ে আছে ওয়াটারম্যান। তার ভাব দেখে মনে হলো কী জন্য যেন অপেক্ষা করছে সে। আরও কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর মুখ খুলল সে। ইহুদি ডাইনিটাকে তোমার কিছু বলার নেই রানা? কিছু বলো, শোনার জন্য আমি অপেক্ষা করছি। ইমালিন, শান্ত হও। ঠাস করে শব্দ হলো, কিন্তু চটটা ওয়াটারম্যান মেরেছে ইমালিনের গালে। কোকিয়ে উঠল মেয়েটা, চেহারায় আতঙ্ক ফুটে উঠল। রাগ তো হলোই রানার, সেই সাথে খানিকটা হতভম্বও হয়ে গেছে ও। তুমি ওকে মারলে কেন? ওকেই তো মারব। 32 বাটি দাঁত বের করে হাসলো ওয়াটারম্যান। তোমাকে নয়, এটাই আমার পদ্ধতি, খুব কাজ দেয়, নিজেই টের পাবে। শোনো রানা, ব্যাপারটা তোমাকে বুঝিয়েই দিই। তোমাকে আমি কিছু প্রশ্ন করব, যদি উত্তর না দাও মার খাবে এই ইহুদি মাগিটা। গা থেকে ইমালিনের জ্যাকেট খুলে নিল সে, টান দিয়ে ছিঁড়ে ফেলল ব্লাউজটা। মানুষের শরীরের, বিশেষ করে মেয়েদের কোনো কোনো অংশ এত স্পর্শকাতর যে ভাবতে আশ্চর্য হতে হয়। অথচ দেখো, ওগুলোই আবার কি আনন্দের উৎস হয়ে ওঠে। ঈশ্বরের কি লীলা, তাই না? চরম আনন্দও দেয়, আবার চরম ব্যথাও। জ্যাকেটের ভেতর হাত গলিয়ে চামড়ার একটা খাপ বের করল সে। খাপ থেকে বেরুলো লম্বা একটা ছুরি। ফলাটা 4 ইঞ্চির কম নয়। রানা দেখল 2 ফলা ছুরি ওটা। ইমালিনের নগ্ন পেটের দিকে ছুরিটা বাড়ালো ওয়াটারম্যান। লাফ দেওয়ার জন্য তৈরি হতে যাচ্ছে রানা। এই সময় ওর দিকে তাকালো সে। সোভার্স, তুমি বরং লোকটাকে বেঁধে ফেলো, বেচারির হয়তো সহ্য হবে না। সোভার্স এগিয়ে এসে পিস্তলের ঠান্ডা মাজলটা রানার কপালের পাশে ঠেকালো। চিন্তা করবেন না স্যার, এভাবে আটকে রাখলে বাচ্চাধনকে আর নড়তে হবে না। সন্তুষ্ট চিত্তে ওপর নিচে মাথা দোলালো ওয়াটারম্যান। তারপর আবার ইমালিনের পেটের দিকে ছুরি বাড়ালো। স্কার্টের ওয়েস্ট ব্যান্ড ধরে টান দিল সে। ফাঁকটার ভেতর ছুরির ফলা ঢুকিয়ে নিচের দিকে নামালো। মাঝখান থেকে 2 ফাঁক হয়ে গেল স্কার্ট। ঢিলে হয়ে ঝুলে থাকলো দুপাশে। একইভাবে মেয়েটার প্যান্টিও ছিঁড়ে ফেলল সে। সব শেষে ছিঁড়ল ব্রেশিয়ার। ইমালিন এখন সম্পূর্ণ নগ্ন। মেয়েটার লজ্জা স্পর্শ করল রানাকে। চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো ও। অসহায় আক্রোশে থরথর করে কেঁপে উঠল শরীরটা। নিঃশব্দে কাঁপছে ইমালিন। চোখ দুটো বন্ধ করল সে, পুরুষ 3 জনের মুখ যাতে দেখতে না হয়। হাল ছেড়ে দিয়েছে সে। জানে হিংস্র জানোয়ারগুলোর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। স্পিলম্যানকে খুন করেছে ওরা। সম্ভবত সিমকিনও বেঁচে নেই। তার জানা মতে গোটা ব্যাপারটার সাথে মাসুদ রানার কোনো সম্পর্ক নেই। তবু তাকেও হয়তো খুন হতে হবে। মনে মনে রানার জন্য দুঃখ হলো তার। এই বিপদের মধ্যে তারাই ওকে টেনে এনেছেন। ওদের কাছ থেকে সরে গেল ওয়াটারম্যান। লম্বা টেবিলটার কাছে গিয়ে দাঁড়ালো। টেবিল থেকে কি যেন তুলে নিয়ে ফিরে এলো সে। জিনিসটা চেনা চেনা লাগলো রানার। সাধারণ একটা হেয়ার ড্রায়ার রানা। কাউকে ব্যথা দেওয়ার জন্য সূক্ষ্ম কোনো যন্ত্রের দরকার নেই। হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে কাজ চালানো যায়। এটা আমার প্রিয় যন্ত্র, আগেও ব্যবহার করেছি। দরজার কাছে সকেট। হেয়ার ড্রায়ারের প্লাগটা তাতে ঢুকিয়ে দিল। তার ছাড়তে ছাড়তে ফিরে এলো ওদের কাছে। বোতামে চাপ দিতেই যান্ত্রিক গুঞ্জন শোনা গেল। মুচকি হেসে সুইচটা অফ করল ওয়াটারম্যান। ইমালিনের পেছনে গিয়ে দাঁড়ালো। তার চিবুকের নিচেটা ভাঁজ করা। কনুয়ে আটকে থাকা মাথার পেছনটা সজোরে চেপে ধরল নিজের বুকের সাথে। প্রথমে কানে। কেমন? কানের ভেতর ড্রামগুলো অকেজো হয়ে যাবে চিরকালের জন্য। ঠান্ডা বাতাস ঠিক আছে, তারপর কিন্তু গরম বাতাস। কি জানতে চাও তুমি ওয়াটারম্যান? দ্রুত জিজ্ঞেস করল রানা। হাঁসফাঁস করছে ও। থামো, আমি নিজেই সব বলে দিচ্ছি। ওকে ছেড়ে দাও প্লিজ। প্রশ্ন করারও সুযোগ দেব না, সব গড়গড় করে বলে ফেলবে। বোঝা গেল মাগিটার উপর খুব দরদ তোমার। তা বেশ,
বলো শুনি দেখি বিশ্বাস করতে পারি কি না। পিস ফর অল আমার কাছে একটি কেস নিয়ে আসে। ওদের নিখোঁজ এজেন্ট অ্যারন সিমকিনকে খুঁজে বের করতে হবে। আমি ওদেরকে ফিরিয়ে দিই। ফিরিয়ে দাও? বিশ্বাস করতে পারলাম না। মাথা নাড়ালো অটারম্যান। ফর গড সেক, যা সত্যি তাই বলছি। চেয়ারের হাতল ধরা হাত দুটো থরথর করে কাঁপছে। সাদা হয়ে গেছে ডগাগুলো। কপালের পাশে আরও চেপে বসল পিস্তলের মাজল। আবারও মাথা নাড়ল অটারম্যান। বিশ্বাস করলাম না রানা। বোতাম টিপে ড্রায়ারটা চালু করল সে। হিস হিস করে গরম বাতাস বেরিয়ে এলো। প্রশ্নের উত্তরগুলো খুব তাড়াতাড়ি পেতে চান মিস্টার হেজ, সেজন্যই তোমাকে আমার হাতে ছেড়ে দিয়ে গেছেন। দুঃখজনক ব্যাপার হলো তিনি ব্যস্ত, তা না হলে আমার হাতের কাজ দেখার সুযোগটা হারাতেন না। এর আগে প্রতিবার তিনি নিজে উপস্থিত ছিলেন। গরম বাষ্প নিজের গালে পরীক্ষা করল সে। ওরে বাপরে, এরই মধ্যে এত গরম! এটা সাধারণত হেয়ার ড্রেসাররা ব্যবহার করেন, অত্যন্ত শক্তিশালী। কোনটার পর কোনটা শুনে রাখো। কানের পর স্থান, ঠিক আছে না? না না, ভুল হলো। কানের উপর আমার হাতের কাজ শেষ হলে স্তনে আগুন ধরিয়ে দিলেও কিছু অনুভব করবে না ও। তার চেয়ে চোখে ঠিক আছে, হ্যাঁ চোখেই। পাতা বন্ধ থাকলেও ক্ষতি নেই। অটারম্যান, তারপর সব শেষে নাভির নিচের ওই জায়গাটায়। ছি ছি, তুমি আশা করো ওরকম অশ্লীল একটা শব্দ উচ্চারণ করবো আমি? নাভির নিচে ওখানে গরম বাষ্প ঢোকালে কি হবে? ইহুদি ডাইনিটা মারা যাবে রানা। যন্ত্রটা ইমালিনের কানের দিকে নিয়ে গেল অটারম্যান। ভয়ার্ত পশুর মতো গুঙিয়ে উঠে মাথাটা পেছনে নিতে চেষ্টা করলো অসহায় মেয়েটা, কিন্তু পারল না। কানের ভেতর গরম বাষ্প ঢুকতেই আর্তচিৎকার বেরিয়ে এলো তার গলা চিরে। প্লিজ স্টপ। যা জানি সব বলবো আমি, রুদ্ধশ্বাসে বলল রানা। হতাশ দেখালো অটারম্যানকে। ইমালিনের কান থেকে ড্রয়ারটা সরিয়ে আনলো সে। তবে মোটর চালু থাকলো। গুঙিয়ে উঠল মেয়েটা। লোকটার হাত থেকে ছাড়াবার জন্য ঘাড় ও মাথা অনবরত মরাচ্ছে। বলো তাহলে, তাগাদা দিল অটারম্যান। সত্যি আমি ওদেরকে ফিরিয়ে দিই। এক সময় ওদের প্রতি সহানুভূতি ছিল আমার। কিছু কিছু কাজ করে দিয়েছি, কিন্তু তারপর আর কোনো সম্পর্ক রাখিনি। কারণ পিস ফর অল তাদের অহিংসা নীতি ত্যাগ করে। বলছো ওদেরকে তুমি ফিরিয়ে দাও, তাহলে মিস্টার হেজের কাছে তোমার সহকারিণীকে পাঠিয়েছিলে কেন? তোমাকে আমি পাঠাইনি। আমাকে কিছু না জানিয়ে পিস ফর অলের কেসটা হাতে নেয় সে। বিশ্বাস করা যায়, মেয়েটাকে আমি নিজে জেরা করি। একসময় মিস্টার হেজও মেনে নিলেন। সে বিশেষ কিছু জানে না। ভালো কথা রানা, তার সাথে সময়টা আমরা খুবই আনন্দে কাটে, মিথ্যে বলবো না। রানার পেশি আড়ষ্ট হয়ে উঠল দেখে এক পা পিছিয়ে গেল সোবার্স। যদিও রানার কপালের পাশে চেপে ধরা পিস্তলের মাজলটা এক চুলও নড়ল না। রানা যে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে বুঝতে পারছে সে। লোকটাকে বোধহয় চেয়ারের সাথে বেঁধে নেওয়াই উচিত ছিল, ভাবল সে। শালার একেই বলে দুর্ভাগ্য। ব্যাটা গড়গড় করে বলে ফেলছে সব। ভেবেছিল মেয়েটা ছটফট করবে, ন্যাংটো শরীরটা মোচড় খাবে, কিন্তু তা বোধহয় দেখার সুযোগ হবে না। শেষ পর্যন্ত সুন্দরীকে মেরে ফেলাই হবে। তবে সে আশা করছে মেরে ফেলার আগে তার হাতে অন্তত ঘণ্টা খানেকের জন্য ওকে তুলে দেবে অটারম্যান। দিলে ভালো, না দিলেও ক্ষতি নেই, কারণ লাশটা সরাবার দায়িত্ব তো তার ঘাড়েই চাপবে। তখন প্রচুর সময় পাবে সে। আবার ইমালিনের মাথার দিকে ড্রায়ারটা বাড়ালো ওয়াটারম্যান। তাড়াতাড়ি বলল রানা, তমা, আমার সহকারিণী মারা যাবার পর বব পার্লম্যান নামে এক ভদ্রলোক আমার সাথে দেখা করতে আসে। ব্রিটিশ সিক্রেট সার্ভিসের লোক সে। পিস ফর অল এদেশে কি করছে না করছে সব জানে। থার্মাল হেজের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য আমার সাহায্য চাইল। স্থির হয়ে গেল ইমালিনের মাথা। তাকালো রানার দিকে, চোখ দুটো বিস্ফোরিত। থামুন প্লিজ। চটাস করে আওয়াজ হলো। মেয়েটার গালে আবারও চড় কষালো ওয়াটারম্যান। হিংস্র দেখালো তাকে। খেকিয়ে উঠল, ইহুদি বেশ্যা! বাধা দিলে জিপ টেনে ছিঁড়ে আনবো। যেটাটা ইন্টারেস্টিং হয়ে উঠছে। বলে যাও রানা,
অকস্মাৎ তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল সে। তার হাতে কামড় বসিয়ে দিয়েছে ইমালিন। মাংসের ভেতর সেধিয়ে গেল দাঁতগুলো। ইমালিনের মুখের ভেতর রক্তে ভরে উঠল। হ্যাঁচকা টান দিয়ে হাতটা ছাড়িয়ে নিল অটারম্যান। ক্ষতটার দিকে অবিশ্বাস্য ভরা দৃষ্টিতে 1 সেকেন্ড তাকিয়ে থাকলো সে। তারপর ড্রায়ারটা ছেড়ে দিল হাতে। বেরিয়ে এলো সেই ছুরি। না, চিৎকার করল রানা। ইমালিনের পেটে ছুরির ফলাটা ঢুকে গেল। মেয়েটার নগ্ন শরীর লোভাতুর দৃষ্টিতে দেখছিল সবার্স। ঘটনার আকস্মিকতায় অবশ হয়ে গেল সে। ছুরিটা এখনও পেটের ভেতর ঢুকে আছে। ঘ্যাস ঘ্যাস করে মাংস কাটতে কাটতে উঠে যাচ্ছে উপরের দিকে, সোজা চিবুক লক্ষ্য করে। বিদ্যুৎ খেলে গেল রানার শরীরে। পিস্তলের ব্যারলটা ধরে একপাশে সরিয়ে দিল রানা। লাফ দিয়ে সিধে হলো। পেছনে ছিটকে পড়ল চেয়ার। পিস্তলটা ছাড়েনিও। বুঝতে পারল সোভার সেপটিকাস রিলিজ করেনি। চরকির মতো ঘুরতে শুরু করে একটা পা তুলে লোকটার পেটে লাথি মারল। শূন্যে উঠে পড়ল সে। তীব্র ব্যথায় চিৎকার করে উঠল। আহত লোকটার কথা ভুলে গিয়ে আবার ঘুরে দাঁড়ালো রানা। জানে অন্তত 2-5 মিনিট নড়তে পারবে না সে। অটারম্যানের দিকে যেন উড়ে এলো স্পাইডারম্যান, হাত দুটো সামনের দিকে লম্বা করা। হাতের ছুরিটা এবার রানাকে লক্ষ্য করে তুলেছে অটারম্যান। ফলাটা রক্তে লাল হয়ে আছে। দুটো শরীর এক হবে, আর ঠিক তখনই রানার পেটে ছুরিটা ঢুকিয়ে দেবে সে। কিন্তু তার সে আশা বিফল হলো। সংঘর্ষের আগেই তার ছুরি ধরা হাতের কবজি নাগালের মধ্যে পেয়ে গেল রানা। পর মুহূর্তেই মেঝেতে ছিটকে পড়ল দুজন। ওদের ধাক্কা লেগে রক্তাক্ত ইমালিনকে নিয়ে পড়ে গেল চেয়ারটাও। মেঝেতে পড়ার পর একটা স্তূপের মতো দেখালো ওদেরকে। অটারম্যান ছুরি ধরা হাতটা মেঝের সাথে চেপে ধরেছে রানা। ওর নিচে আটকা পড়ে পা ছুড়ছে অটারম্যান। শরীরটা মোচড়াচ্ছে। খালি হাতটা দিয়ে রানার মাথার চুল খামছে ধরল সে। মাথাটা একপাশে সরাবার চেষ্টা করছে। চেয়ারটা মেঝেতে পড়ে আছে কাত হয়ে। ইমালিনের বাঁধনগুলো একটু ঢিল হয়নি। নাভির ওপর থেকে ব্রেস্টবোন পর্যন্ত লম্বা ক্ষতটা থেকে হড়হড় করে বেরিয়ে আসছে রক্ত। ভেসে যাচ্ছে কাঠের মেঝে। এখনও রানার চুল ধরে টানাটানি করছে অটারম্যান। শরীরটা মোচড় দিয়ে একটা পা মুক্ত করল সে। ভাঁজ করা হাঁটু দিয়ে প্রচণ্ড গুঁতো মারল রানার নিতম্বে। শরীরটা গড়িয়ে গেল রানার। তার সাথে গড়ালো অটারম্যানও। মেঝে থেকে উঠে এলো ছুরি। রানার হাত থেকে নিজেকে প্রায় মুক্ত করে নিল লোকটা। রানা জানে ছুরি ধরা হাত মুক্ত হলে ক্ষিপ্র ও অভিজ্ঞ অটারম্যান অনায়াসে খুন করে ফেলবে তাকে। দুজনেই পাশ ফিরে রয়েছে। আরেকটা গড়ান দিয়ে রানাকে নিজের শরীরের নিচে ফেলার জন্য জোর খাটালো অটারম্যান। ফলাটা রানার গলায় গাঁথার চেষ্টা করছে সে। ছুরি ধরা হাতটায় আরও জোর পাবার জন্য রানার চুল ছিঁড়ে নিল সে। রানার গলার চামড়াটা টান টান হয়ে গেছে। ছুরির ডগা ছুঁয়ে দিতেই ভীষণ ক্ষীণ একটা ধারা বেরিয়ে এলো। অটারম্যানের কবজিও 2 হাতে ধরে ঠেকিয়ে রেখেছে রানা। চেষ্টা করছে ছুরির লাল ফলাটা গলা থেকে সরিয়ে নিতে। হেরে যাচ্ছে রানা। এক চুল করে গলায় ঢুকে যাচ্ছে ফলাটা। রানা দেখল ওর কপাল থেকে কয়েক ইঞ্চি উপরে রয়েছে অটারম্যানের চোখ। বিস্ফোরিত চোখ দুটোই নগ্ন উল্লাস ফুটে উঠেছে। দৃষ্টি নামিয়ে তাকিয়ে আছে রানার গলায়, যেখানে ছুরির ডগা চামড়ায় কেটে ঢুকে যাচ্ছে পেছনে। রানা কোথাও ব্যথা অনুভব করছে না। ঠান্ডা ইস্পাতের স্পর্শটুকু আগুনের মতো গরম লাগছে। গোটা শরীর কুঁকড়ে অটারম্যানের নিচ থেকে বেরিয়ে আসার চেষ্টা করল ও। প্রতিপক্ষ পিছলে যাচ্ছে দেখে অটারম্যান নড়ে উঠল। মেঝের সাথে চেপে রাখতে চাইল রানাকে। ঘাড় ও মাথা নাড়াতে পারছে না রানা। একটু এদিক ওদিক হলেই গলার ভেতর সে দিয়ে যাবে ছুরি। ফোঁস করে নিঃশ্বাস ফেলছে অটারম্যান। ঘামের ফোঁটাগুলো চিবুক থেকে টপ টপ করে রানার বুকে পড়ছে। ঘাড় ও মাথা নড়ানো যাবে না, তাই শুধু কোমরের নিচের অংশ অটারম্যানের তলা থেকে মুক্ত করার চেষ্টা করল। কার পাল্লায় পড়েছে টের পেল ও। অটারম্যানের উটু ও পায়ে অসম্ভব শক্তি। মেঝের সাথে গেঁথে রেখেছে ওকে। কাত হবার চেষ্টা ব্যর্থ হলো। হাঁটু ভাঁজ করার চেষ্টা।
তারপর হঠাৎ হাত দুটো বাদে গোটা শরীর ঢিল করে দিল রানা। চোখ দুটো বন্ধ করল, যেন ভয়ানক ক্লান্ত। শত্রু নিস্তেজ হয়ে পড়েছে বুঝতে পেরে উল্লাসে একটা গর্জন ছাড়ল অটারম্যান। ছুরি ধরা হাতে আরও জোর পাবার জন্য বুকটা উঁচু করল। হাঁটু ভাঁজ করে উঠে বসতে চাইল রানার তলপেটে। এতক্ষণে খাড়া হয়েছিল ছুরিটা। সে নড়ে উঠতে কাত হয়ে গেল সামান্য। গলার এক পাশে ঠেকে রয়েছে। এই সুযোগটা পাওয়ার আশাতেই ফাঁদ পেটেছে রানা। ঘাড় ও মাথা ছুরির উল্টো দিকে স্যাঁত করে সরিয়ে দিল ও। কাঁধ ও পিঠের পেশি শক্ত করে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলো উঠে বসার। ঠেলে সরিয়ে দিতে চাইল অটারম্যানকে। বাধা দিল অটারম্যান, কিন্তু রানা নড়ে উঠছে অকস্মাৎ ও অপ্রত্যাশিতভাবে। বাধা দিতে দেরি করে ফেলল সে। শরীরটাকে পিছিয়ে আনতে বাধ্য হলো। অটারম্যান যখন বুঝল ভারসাম্য হারিয়ে ফেলতে যাচ্ছে সে, প্রতিপক্ষের গলা থেকে ছুরিটাও সরে এসেছে, তখন আর রানাকে ঠেকাবার চেষ্টা না করে শরীরটা ঢিল করে দিল। কাত হয়ে একদিকে পড়ে যাবার ইচ্ছা তার। তারপর গড়িয়ে দেবে শরীরটা। গায়ের জোর ব্যবহার করবে আবার রানার উপর চড়াও হবার পর। তবে প্রাণ বাঁচানোর তাগিদ রানার মধ্যে এতই প্রবল যে সঠিক মুহূর্তটিকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার মতো যথেষ্ট শক্তি পেয়ে গেল। ছুরি ধরা অটারম্যানের হাতটা ছাড়ার কোনো ইচ্ছা ছিল না ওর, কিন্তু বুঝে ফেলেছে প্রতিপক্ষ কেন ঢিল দিল। শরীর মুচড়ে গড়াতে শুরু করলো। জানে ছুরির ফলা অনুসরণ করবে ওকে, ছোবল মারবে ওর অরক্ষিত পিঠ লক্ষ্য করে। যতটা না শুনতে পেল রানা, তার চেয়ে বেশি অনুভব করলো শব্দটা। ওর পেছনের মেঝে থেকে আসছে। ঝট করে বসলো। দেখলো কাঠের মেঝেতে গেঁথে থাকা ছুরিটা হ্যাঁচকা টান দিয়ে নিল অটারম্যান। দুজন একসাথে উঠে দাঁড়ালো। পরস্পরের দিকে তাকিয়ে আছে ওরা। দুজনেই আশা করছে প্রতিপক্ষ প্রথম নড়বে। সরাসরি অটারম্যানের চোখে তাকিয়েই আছে রানা। ছুরিটা ওর দৃষ্টিপথে থাকলেও সেটার দিকে তাকালো না। লোকটা কি করবে তা জানা যাবে ওর চোখ থেকে। রানা শুনতে পেল ওর বাঁ দিকে গুঙাচ্ছে সোভার্স, গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। বুঝলো দুজন প্রতিপক্ষের সাথে লড়তে না চাইলে যা করার এক্ষুনি করতে হবে ওকে। লাফ দেওয়ার আগে অটারম্যানের চোখ দুটো সামান্য বড় হলো। রানাকে সতর্ক করার জন্য ওইটুকুই যথেষ্ট। স্যাঁত করে একপাশে সরে গেল ও। কোমরের কাছে ভাঁজ করে নিচে করল শরীরটা। কাঁধের উপর দিয়ে বেরিয়ে গেল ছুরির ফলা। দুটো শরীর ধাক্কা খেলো পরস্পরের সাথে। হোঁচট খেয়ে টলে উঠল অটারম্যান। ঘুরে গেল আতপাক। যদিও ভারসাম্য ফিরে পেয়ে আবার লাফ দিল সে, কিন্তু ওখানে নেই রানা। কামরার মাঝখানে পড়ে থাকা কালো জিনিসটার দিকে ছুটছে ও। ওর পিছু নিল অটারম্যান। পরিষ্কার জানে রানা পিস্তলটা হাতে পাবার আগেই ছুরিটা ওর পিঠে গেঁথে দিতে পারবে। রানাও ব্যাপারটা বুঝতে পারল। ঝুঁকল ও। যে চেয়ারটায় বন্দি ছিল খানিক আগে, সেটা উল্টে পড়ে রয়েছে। পেছনে পায়ের শব্দ। শব্দের উৎস লক্ষ্য করে ঝট করে ঘুরে দাঁড়ালো। ঘোরার সময় মাথার উপর তুলে ফেলল সদ্য হাতে পাওয়া চেয়ারটা। অটারম্যানের একটা কাঁধে চেয়ারটা ভাঙল ও। দু হাতে কাঁধ ধরে কুঁজো হয়ে গেল সে। ভাঙা চেয়ার দ্বিতীয়বার ফিরে পেল, এবার সরাসরি মাথার উপর। কাঁধ থেকে হাত তুলে ঠেকাবার চেষ্টা করল। প্রতিপক্ষ মাথায় লাগার আগেই দু হাতে ধরে ফেলল চেয়ারটা। মুহূর্তের জন্য তাল হারিয়ে ফেলল রানা। দ্রুত এক পা পিছিয়ে এসে সজোরে টান দিয়ে ছাড়িয়ে নিল সেটা। খ্যাপা ষাঁড়ের মতো ছুটে এলো অটারম্যান। চেয়ারটা এবার ঢাল হিসেবে ব্যবহার করল রানা। চেয়ারে বাধা পেল অটারম্যান। ঠেলতে শুরু করলো রানা। ছুরিটা চালাচ্ছে লোকটা, কিন্তু লাগছে না রানার গায়ে। প্রচণ্ড শক্তিতে ঠেলছে রানা। পিছু হটতে বাধ্য হলো অটারম্যান। চেয়ারের দুটো পায়ের মাঝখানে আটকা পড়েছে সে। তার সামনে একটা পথই খোলা আছে, সেটাই ব্যবহার করলো। ঝট করে বসে পড়ল। নিজের সাথে টান দিল চেয়ারটাকে। তারপর একেবারে শেষ মুহূর্তে উপরের দিকে ঠেলে দিল। তার মাথার উপর দিয়ে উড়ে গেল সেটা। চেয়ারটা তাকে ছাড়লো বটে, কিন্তু রানা ছাড়ল না। মেঝেতে পিঠ দিয়ে পড়ে আছে অটারম্যান। ওর সামনে দাঁড়িয়ে আছে রানা। পা লক্ষ্য করে ছুরি চালালো সে। ট্রাউজার কেটে চামড়া স্পর্শ করলো ছুরির ফলা। খাড়াভাবে মারা হয়নি বলে মাংসের ভেতর ঢুকলো না।
লাফ দিয়ে সরে যেতে চেষ্টা করল রানা, কিন্তু ওয়াটারম্যানের গায়ে হোঁচট খেয়ে শুধু টপকাতে পারল তাকে। ধরাশায়ী লোকটার মাথার পেছনে পড়ে থাকা চেয়ারে পা বেঁধে যাওয়ায় আছাড় খেল। মেঝেতে পেট দিয়ে পড়ল রানা। ওর গায়ে কাত হয়ে রয়েছে চেয়ারটা। পরলোকের জন্য ইমালিনকে দেখতে পেল ও। কামরার মাঝখানে চেয়ারের সাথে পড়ে রয়েছে। মেয়েটার চোখে কাতর অনুনয়। প্রাণবায়ু বেরিয়ে যাবার আগে ঠোঁট জোড়া নাড়ছে। সরাসরি রানার দিকে তাকিয়ে আছে সে। চেয়ারটা হাতে নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ালো রানা। ওয়াটারম্যান সিধে হচ্ছে দেখে তার বুকের উপর বাড়ি মারল। ছিটকে পড়ল ওয়াটারম্যান। অন্ধকার চোখে দেখল। একটা হাত তুলে চোখ দুটো রগড়ালো সে। তার হাঁটুর পর ভাঙা চেয়ারের পায়া দিয়ে প্রচণ্ড শক্তিতে মারল রানা। রেগে গেল ও। হাঁটুর হাড় ভাঙল না দেখে আবার আঘাত করল। আবার আবার হাঁটুর চামড়া ও মাংস থেতলে গেল, কিন্তু হাড় ভাঙল না। তবে প্রচণ্ড ব্যথায় জ্ঞানশূন্য অবস্থা হলো ওয়াটারম্যানের। হাতের ছুরিটা খসে পড়ে গেল। পিছিয়ে এলো রানা। তারপর পাঁজর ভাঙার জন্য ছুটে এসে লাথি মারল ওয়াটারম্যানের বুকে। খপ করে পাটা ধরে মুচড়ে দিল প্রতিপক্ষ। আছড়ে মাটিতে পড়ল রানা। রানার দিকে নয়, হামাগুড়ি দিয়ে ছুরিটার দিকে এগুলো ওয়াটারম্যান। হাড় না ভাঙলেও হাঁটুটার 12টা বেজে গেছে তার। এখন তাকে রানার সাথে লড়তে হবে শুয়ে বা বসে, দাঁড়াতে পারবে না। কখন উঠে দাঁড়িয়েছে রানা ওয়াটারম্যান জানে না। ছুরিটা তার নাগালের মধ্যে চলে এলো। ধরার জন্য হাত বাড়ালো সে। পেছন থেকে লাথি মারল রানা। ছুরিটা মেঝেতে ঘষা খেয়ে আরেক দিকে চলে গেল। পিছিয়ে এলো রানা। ছুটে গিয়ে লাথি মারল। এবার পেছন থেকে ওয়াটারম্যানের খুলিতে 3টে লাথি খেয়ে আতঙ্ক ফুটে উঠল ওয়াটারম্যানের চোখে। রানার উদ্দেশ্য ধরে ফেলেছে সে। হামাগুড়ি দিয়ে বারবার ছুরিটার দিকে এগুলো জার্মান লোকটা। প্রতিবার লাথি মেরে তাকে ফায়ার প্লেসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে রানা। মেঝেতে ঘষা খেয়ে খানিকটা এগোয় লোকটা আগুনের দিকে। তারপর হামাগুড়ি দিয়ে আরেক দিকে সরে যায়, যেদিকে ছুরিটা পড়ে রয়েছে। মাঝে মাঝে ভয়ার্ত চোখ তুলে রানার দিকে তাকালো ওয়াটারম্যান। ওর চোখে রাজ্যের ঘৃণা দেখে আতঙ্ক বেড়ে গেল তার। বুঝলো আজ তার রক্ষে নেই। তবু হাল ছাড়ার পাত্র সে নয়। ভাবল পিস্তলটা হাতে পেলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। কিন্তু সেটা পড়ে রয়েছে কামরার মাঝখানে, তার নাগালের অনেক বাইরে। প্রতিবার লাথি খেয়ে ফায়ারপ্লেসের দিকে খানিকটা করে এগোলেও এরপর বিরতির সময়টা ছুরিটার দিকে না গিয়ে হামাগুড়ি দিয়ে কামরার মাঝখানে ফিরে আসার চেষ্টা করল সে। ওয়াটারম্যানের এই পরিবর্তন লক্ষ্য করে ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকালো রানা। দেখল ঘন ঘন মাথা ঝাঁকাচ্ছে সোভার্স। ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে। দাঁড়াও রানা, আমি তোমাকে সাহায্য করব। রানাকে দেরি করিয়ে দিতে চায় ওয়াটারম্যান। ওর মনোযোগ ফিরিয়ে দিতে চায় অন্যদিকে। পিস্তল ও সোভার্সের মাঝখানে দূরত্বটা কম, পেরোতে বেশ খানিকটা সময় লাগবে সোভার্সের। কাজেই হাতের কাজটা আগে শেষ করতে চাইল রানা। ছুটে গিয়ে আবার লাথি মারল ওয়াটারম্যানের পিছনে। পরপর আরও 2টো লাথি খেয়ে ফায়ারপ্লেসের সামনে পৌঁছে গেল ওয়াটারম্যান। মুখের সামনে হাত দুটো তুলে ঘন ঘন নাড়ছে সে। মাপ চাইছে। হাউমাউ করে কেঁদে উঠছে বারবার। আবার পা তুলল রানা। একপাশে সরে যাবার চেষ্টা করল ওয়াটারম্যান। লাথি না মেরে ঝুঁকল রানা। 2 হাতে জ্যাকেট ধরে উঁচু করল লোকটাকে। তারপর ছুড়ে দিল আগুনের কিনারা লক্ষ্য করে। আগুনের উপর পিঠ দিয়ে পড়ল ওয়াটারম্যান। তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো গলা চেড়ে। মাথাটা উঁচু করে আছে সে। জ্যাকেট পুড়িয়ে পিঠে কামড় বসালো আগুন। বাঁচতে দাও ভাই, আমাকে বাঁচতে দাও। তুমি যা বলবে আমি সব শুনবো, শুধু আগুন থেকে বের করো আমাকে। একটা পা তুলে ওয়াটারম্যানের বুকে রাখল রানা। নিষ্ঠুর একটা ভাব ফুটে রয়েছে ওর চোখে। এখন আর কোনো কথা বলছে না ওয়াটারম্যান, শুধু আর্তনাদ করছে। শরীরটা মোচড়াচ্ছে অনবরত। তার মাথার পেছনে আগুন ধরে গেল। 1 মিনিট পর ঝুঁকল রানা। জ্যাকেট ধরে টান দিল। পোড়া জ্যাকেট খুলে গেল ওয়াটারম্যানের গা থেকে। মাংস পোড়ার তীব্র গন্ধে বমি পেল রানার। লোকটার হাত ধরল এবারও। টেনে বের করে আনলো আগুনের ওপর থেকে। ওয়াটারম্যানের সারা গায়ে আগুনের ছোট ছোট টুকরো ছড়িয়ে আছে।
সেগুলো নেভানোর জন্য দুহাত দিয়ে নিজের গায়ে চাপড় মারছে সে। রানা তাকে কোনো সাহায্য করল না। আহত পশুর মতো ফোপাচ্ছে ওর পরাজিত প্রতিপক্ষ, কাঁপছে ঠক ঠক করে। রানা, আওয়াজটা এত অস্পষ্টভাবে কানে ঢুকলো যেন বহু দূর থেকে ভেসে এলো। ঝট করে ঘুরল রানা। হঠাৎ বুঝতে পেরেছে শব্দটা বেরিয়েছে ইমালিনের গলা থেকে। ইমালিনের দিকে ফিরল রানা, কিন্তু ইমালিন ওর দিকে নয়, তাকিয়ে আছে কামরার মাঝখানে। তার দৃষ্টি অনুসরণ করে সোভার্সকে দেখতে পেল রানা। এরই মধ্যে পৌঁছে গেছে মেঝেতে পড়ে থাকা পিস্তলটার কাছাকাছি। লাফ দিল রানা। অসতর্ক হবার জন্য তিরস্কার করল নিজেকে। রানাকে লাফ দিতে দেখে থেমে গেল সোভার্স। চোখে আতঙ্ক নিয়ে তাকালো ওর দিকে। 1 সেকেন্ডের জন্য ইতস্তত করায় সুবর্ণ সুযোগটা হারালো সে। বসার ভঙ্গিতে রয়েছে, হাতটা পিস্তলের দিকে লম্বা করা, আর কয়েক ইঞ্চি এগোতে পারলেই নাগালের মধ্যে পেয়ে যেত। সময় মতো পৌঁছে গেল রানা। লাথি মেরে সরিয়ে দিল পিস্তলটা। ঘাড়ের উপর লোহার মতো শক্ত হাতের স্পর্শ পেয়ে গুঙিয়ে উঠল সোভার্স। আরেকটা হাত তার ট্রাউজারের পেছনে খামচে ধরল। লোকটাকে শূন্যে তুলে নিল রানা। ছুটে এলো আগুনের দিকে। ওর উদ্দেশ্য বুঝতে পেরে আতঙ্কে আর্তনাদ করে উঠল সোভার্স। পা ছুঁড়ে বাধা দেবার চেষ্টা করল। অটারম্যানের মতো সোভার্সকেও আগুনে খানিকক্ষণ ঝলসালো রানা। তারপর আগুন থেকে বের করে ফেলে রাখলো অটারম্যানের পাশে। কামরার মাঝখানে ফিরে এসে দম নিল। নিজেকে মনে করিয়ে দিল এখনও অনেক কাজ বাকি। ফায়ারপ্লেসের সামনে মোচড় খাচ্ছে এখন অটারম্যান ও সোভার্স। তাদের গায়ের কাপড় থেকে এখন ধোঁয়া উঠছে। সেদিকে মন না দিয়ে ইমালিনের সামনে চলে এলো রানা। হাঁটু গেড়ে বসলো তার পাশে। ক্ষতটার দিকে চোখ পড়তে চেহারা কালো হয়ে গেল ওর। ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে চকচকে নাড়ি ভুড়ি। মেয়েটার চারপাশের মেঝেতে এর মধ্যে জমাট বেঁধে গেছে রক্ত। চোখ দুটো বন্ধ দেখে রানার মনে হলো মারা গেছে সে। কিন্তু বাঁধনগুলো খোলার পর চোখের পাতা কেঁপে উঠল। তারপর তাকালো ইমালিন। কথা বলার চেষ্টায় কেঁপে উঠল ঠোঁট। কথা বলো না, অনুরোধ করল রানা। তোমাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করছি। জানে ওর এই আশ্বাসের কোনো অর্থ নেই, মেয়েটা বাঁচবে না। ইমালিন নিজেও তা জানে। রানা, বিড়বিড় করে অস্ফুট স্বরে বলল সে। শব্দটা যেন অনেক দূর থেকে ভেসে এলো রানার কাছে। এরপর শুধু চোখ দুটো নড়ল, এরপর শুধু ঠোঁট দুটো নড়ল। তার কোনো শব্দ বেরোলো না। তার ঠোঁটের কাছে কান নামালো রানা। মেয়েটা মারা যাচ্ছে বুঝতে পারল ও। মরার আগে বোধহয় কিছু বলতে চাই। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর ছাড়া ছাড়াভাবে শব্দগুলো শুনতে পেল। বর্ষা, উদ্ধার করো হাত থেকে। মাথাটা একপাশে কাঁধ হয়ে পড়ল ইমালিনের। তার চোখ দুটো বন্ধ করে দিল রানা। ছেঁড়া কাপড়গুলো টেনে টুনে ঢেকে দিল শরীরটা। মেয়েটার গালে একবার হাত বুলালো ও। তারপর দাঁড়ালো। ঠান্ডা চোখে অটারম্যানের দিকে তাকালো একবার। সারা গায়ে ক্ষত নিয়ে দরজার দিকে হামাগুড়ি দিচ্ছে সে। রানার পায়ের শব্দ শুনে ঘাড় ফেরালো। ওর মুখের ভাব দেখে আতঙ্কে বিস্ফোরিত হয়ে গেল চোখ দুটো। যাচ্ছ কোথায়? আমার প্রশ্নের উত্তর দেবে না? অটারম্যানের সামনে এসে দাঁড়ালো রানা। একটা পা তুলে দিল তার পিঠে। মা মাপ, মা মা মাপ, মা মাপ। শার্টের কলার ধরে তাকে দাঁড় করালো রানা। ঠেলে নিয়ে এলো লম্বা টেবিলটার দিকে। টেবিলে পিঠ ঠেকতে গুঙিয়ে উঠল অটারম্যান। কাল কি ঘটবে অটারম্যান? জানতে চাইল রানা। তারপর বলবে কোথায় রাখা হয়েছে সিলভিয়া ক্লার্ক আর অ্যারন সিমকিনকে। নিজেকে ছাড়াবার জন্য দুর্বলভাবে ধস্তাধস্তি করল অটারম্যান। মাফ করে দাও রানা। তার মুখে প্রচণ্ড ঘুষি মারল রানা। তোতলামি বন্ধ কর। যা জিজ্ঞেস করব স্পষ্ট জবাব দেবে। আশ্চর্য, মার খাওয়ার ভয়ে কি না কে জানে তোতলামি বন্ধ হয়ে গেল। আমি তোমার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবো না। প্লিজ ভাই, আমাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করো। পাঠাবো, তার আগে আমার সব কথার জবাব দাও। না, ওরা আমাকে মেরে ফেলবে। তার আগে আমিই তোমাকে মেরে ফেলবো। প্লিজ রানা, মায়ের পেটের ভাই আমার,
প্রলাপ বকতে শুরু করলো ওয়াটারম্যান। সব কিছু জেনেও কিছুই তুমি করতে পারবে না? হেজ কোথায় গেছে? জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। ভাঁজ করা একটা হাঁটু ওয়াটারম্যানের পেটে চেপে ধরল রানা। বুকের উপর কনুইয়ের চাপ দিয়ে টেবিলের উপর ঠেকালো তার পিঠ। এরপর একটা আঙুল শক্ত করে ধরে উল্টো দিকে ঠেলা দিল। মট করে ভেঙে গেল সেটা। আর্তনাদ করে উঠল ওয়াটারম্যান। মুখ খোলো ওয়াটারম্যান, কোথায় গেছে ওরা? মেয়েটাকে কোথায় আটকে রাখা হয়েছে? নেতিয়ে পড়ল ওয়াটারম্যান। তার চোখ থেকে হড়হড় করে পানি গড়াচ্ছে দেখে রানার ভয় হলো। লোকটা না জ্ঞান হারায়। যতটা মনে হয়েছিল ততটা কঠিন পাত্র সে নয়। তার আরেকটা আঙুল ধরল রানা। ওরা ওয়েলসবার্গে গেছে, চিৎকার করলো ওয়াটারম্যান। প্লিজ আমাকে বাঁচিয়ে রাখো। ওয়েলসবার্গ ওটা কি? জানতে চাইল রানা। কোনো জায়গার নাম? আঙুলটায় চাপ বাড়ালো। বাড়ি, এস্টেট মিস্টার হেজের। কোথায়? পশ্চিম উপকূলে, নর্থ ডেভন। প্লিজ তোমার পায়ে পড়ি, ব্যথা দিও না। ঠিক কোথায়? হার্টল্যান্ডের কাছে, আরও সামনে। ফোপাচ্ছে ওয়াটারম্যান। সিলভিয়া ক্লার্ককে কি ওখানেই আটকে রাখা হয়েছে? হ্যাঁ। কি অবস্থায় আছে সে? ভালো আছে রানা, বেঁচে আছে। ওয়েস্ট কোস্ট, ভাবল রানা। সিলভিয়া ওকে বলেছিল হেজের একটা বাড়ি আছে ওয়েস্ট কোস্টে। তার ওয়েলসবার্গ কি ওখানেই? ঠিক আছে, এবার বলো হেজ ওখানে কেন গেছে? কাল কি ঘটবে ওখানে? না, আমাকে জিজ্ঞেস করো না। ওয়াটারম্যানের আরও একটা আঙুল ভাঙত রানা, কিন্তু সিঁড়িতে পায়ের আওয়াজ পেয়ে থেমে গেল ও। ধন্যবাদ সকলকে উপন্যাসটি শোনার জন্য। এটি ছিল ব্ল্যাক ম্যাজিকের প্রথম খণ্ড। উপন্যাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। এরকম আরও ভালো লাগা বাংলা উপন্যাস, গল্প, প্রবন্ধ, জীবনী এবং কবিতা পাঠ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।